আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে মাননীয় স্পিকার। আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-এর 3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন? সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত শ্রম ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, ছোট্ট গল্পটি হচ্ছে, রাজা তার উজিরকে বলে দিয়েছিল সকাল থেকে এটা কাজ করবা, এই কাজগুলো করবা। উজির বলেছিল যে আমাকে যে কাজগুলো বলেন কোনটা কখন গুরুত্বপূর্ণ, কোনটা ছুটে যায়, তার চেয়ে আপনি আমাকে একটা তালিকা করে দিলে ভালো হয়। একটা তালিকাও করে দিয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরুই করেছিল। হঠাৎ করে রাজার মনে হলো সে একবার শিকারে যাবে। ঘোড়ার পেটে উঠে যখন রেকাবে পা ঢুকিয়েছে, রেকাবে পা ঢুকালে পা আটকে গিয়েছিল। পাটা যখন ছুটাতে পারছিল না তখন সে উজিরকে বারবার ডাকছিল, আমার পাটা এখান থেকে বের করে দাও। পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল সেই তালিকার মধ্যে
পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায় নাই এবং রাজাকে মুক্ত করা সম্ভব হয় নাই বলে আমরা গল্পে জেনেছি। ঠিক আমার কাছে আজকে সংসদ এরকম একটা গল্পের মতো মনে হয়। আমরা জুলাই সনদে যখন আমাদের 4 বছরের সন্তানরা জীবন দিয়েছে, আমরা যখন দেখেছি বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলে দেওয়া হয়েছিল, আবার বিগত 1.5 বছর আমরা লক্ষ্য করলাম যে সে সময় আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সেদিন তারা দাঁড়িয়েছিল, মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমরা ছোট সময় আমি বাংলায় সাহিত্যে অনার্স করা, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিটাকে আজকে একটা সংবিধানের ধারাবাহিকের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তিনি 30শে জানুয়ারি রংপুরে আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দয়া করে গণভোটে হ্যাঁ দিন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটে রায় মানতে কেন চান না? সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই যে আদেশ জারি করা হয়েছে, সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের 152 নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। মাননীয় স্পিকার, তারা বলছেন আদেশ তো আইন নয়, অসাংবিধানিক। এটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে, সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে। মাননীয় স্পিকার, আমরা স্পষ্ট করে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশ জারি করা হয়েছে সে অধ্যাদেশের ব্যাপার নিয়ে একটা আলাপ এখানে উঠেছে যে সে অধ্যাদেশটা কি এই সংসদে সেটাকে অ্যাপ্রুভ করা হবে কি হবে না। সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড অনুযায়ী, সেই অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে সেই গণভোট যে বৈধ, সেই গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা আর একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশের কথা আপনারা বলছেন, অধ্যাদেশগুলো এই সংসদ উত্থাপন করা হয়েছে, সেই অধ্যাদেশের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশটাকে রেফার করা হয়েছে। আপনারা অধ্যাদেশটাকে এখানে রেফার করবেন, আবার অধ্যাদেশের মধ্যে যে আদেশের কথা বলা হয়েছে সেটাকে আপনারা বেমালুম চেপে যাবেন। এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের সংসদে যদি আপনারা করেন, জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। মাননীয় স্পিকার, আর একটা কথা আমি বলতে চাই যে আদেশের ব্যাপারটা নিয়ে বলা হয়, সেই আদেশ যেই 13 নভেম্বরে জারি করা হলো, সেই দিন সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে, সেই দিন তিনি ব্যক্তিগতভাবে আদেশের ব্যাপারে তার আপত্তির কথা জানিয়েছিলেন। কিন্তু সেই দিন রাতের বেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তার নেতৃত্বে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে আদেশ জারির দিনে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে তৎকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছিল। সেটা কোন স্বার্থে সেদিন ধন্যবাদ জানিয়েছিল, আমরা সে বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর একটা বিষয় একটু খোলাসা করে বলতে চাই। জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে আগের মতো করে সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে না। আপনারা যদি নতুন বাংলাদেশের কথা বলেন, আপনারা কি আবার আগের মতো করে নুরুল হুদার মতো একজনকে আপনারা কি নির্বাচন কমিশনার বানাতে চান, নাকি আপনারা সেই 2001 থেকে 6 মতো আপনাদের মতো করে সংবিধান সংশোধন করে KM হাসানের মতো একজনকে আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিলেন, তারপরে 17টা বছর বাংলাদেশকে যে সাফার করতে হয়েছিল, সেই ইতিহাসগুলো যে আপনারা ভুলে গিয়েছেন, সেটা আমাদের কাছে বড়ই দুঃখ লাগে। মাননীয় স্পিকার, আমরা একটা কথা বারংবার আপনাদের কাছে বলি, 90-এর পরে 3 জোটের রূপরেখা আপনারা সহজে মানতে চান নাই, কিন্তু জনগণ যখন রাজপথে নেমে এসেছিল, আপনারা কিন্তু তখন মানতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি নির্বাচনের আগে আপনারা যখন জনগণের কাছে গিয়েছিলেন, আপনারা গণভোটের কথা বলতে বাধ্য হয়েছিলেন। আপনারা এই কারণেই বাধ্য হয়েছিলেন, নতুবা জনগণ সেই সময়টাতে যে সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্ত আপনাদের ফেভারে নাও যেতে পারতো। সেই জনগণকে তারা আজকে জুলাই সনদ পরিস্থিতি পড়ে নাই, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয়। যেই জনগণ জুলাই সনদে ভোট দিয়েছে, ওই জনগণ তো সরকার নির্বাচনের জন্য ভোট দিয়েছে। তাহলে আপনাদের ম্যানিফেস্টো থেকে কয়জন ভোট দিয়েছে, সেই প্রশ্নটা আমরা করতে চাই। মাননীয় স্পিকার, আপনাদের কাছে একটাই মাত্র চাওয়া, এটাতে আইনগত কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। বিএনপির সদিচ্ছার বিষয়, সরকার দলের সদিচ্ছার বিষয়, তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই